পঞ্চায়েতের উল্টো দিকে সিপিএম ধর্ণা মঞ্চ করেছিল 100 দিনের কাজের দাবি তাদের প্রধান ছিল এবং 6 দফা দাবিতে কি বলবেন? 5 দফা ধর্ণা মঞ্চ না, অবস্থান বিক্ষোভ ছিল। অন্তত প্ল্যাকেটে যা মেরেছে সিপিএম সেটা দেখলাম, বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে। তো বিভিন্ন জায়গায় এত ধক্কা নিনাদ করে লোক তো মাত্র শুরুতে 8 জন, পরবর্তীকালে বিভিন্ন জায়গা থেকে নৈটি পঞ্চায়েতের নাম করে অন্যান্য জায়গা থেকে বক্তা সমর্থক আনিয়ে মোটামুটি একটা লোক দেখানো গোচর একটা কিছু হলো। লোক দেখাতে এরা চিরকাল ভালোবাসে। 100 দিনের প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করেছে, 100 দিনের কাজে টাকা দেয়নি। 100 দিনের কাজে টাকা না দেওয়ার কারণ হিসাবে দেখিয়েছিল যে পশ্চিমবঙ্গে দুর্নীতি, কিন্তু সেই দুর্নীতি প্রমাণ তারা করতে পারেনি। সরকারি আধিকারিকরা বিভিন্ন জায়গা থেকে এসে ছানবিন করে প্রত্যেকটা ব্লক অফিসে গিয়েও তারা কোনো দুর্নীতির খোঁজ পায়নি। ঠিক যেভাবে বিজেপি সরকার কেন্দ্রের, তারা অবিজেপি সরকার যেখানে চলছে যেসব স্টেটগুলোতে, তারা যেভাবে বিশেষত বাংলায়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রধান মুখ, এবং সেই কারণে বাংলা বঞ্চনার ইতিহাস যেটা রয়েছে, সেই বঞ্চনার ইতিহাসে বিজেপি 100 দিনের কাজ বন্ধ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে দিল্লিতে আমরা সরব হয়েছিলাম। দিল্লিতে আন্দোলন সংগঠিত হয়েছিল, কেন 100 দিনের কাজের টাকা দেওয়া হবে না। তখন সিপিএম কোথায় ছিল? সাধারণ মানুষের যারা কথা বলে, যারা আজকে বড় বড় কথা বলে গেলেন বিভিন্ন সুরেলা গলায়, তারা সেদিন কোথায় ছিলেন? মমতা ব্যানার্জি তো সাধারণ মানুষের জন্য আন্দোলন করছিলেন। অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেম যখন তৃণমূলের সভায় প্রচণ্ড ভিড় হয়েছে, সিপিএম হাউতাস করছে, কোথা থেকে ভিড় হয়েছে বুঝতে পারছে না, তখন আলিমুদ্দিন স্ট্রিটের স্ট্র্যাটেজি ঠিক হলো, এদের বলে দাও কি, এদের বলে দাও যে 100 দিনের লোকগুলোকে নিয়ে গিয়ে ভিড় করেছে। ঠিক আছে, তখন 100 দিনের লোককে নিয়ে গিয়ে ভিড় করেছে। আর আজকে যখন তৃণমূলের সভায় এমনিতেই ভিড় হচ্ছে, ঠিক আছে, তখন আর কিছু করার নেই। তখন এই আবল তাবল কথা, 100 দিনের কাজ, 100 দিনের কাজ নিয়ে এতদিন পর নামতে হলো কেন? গরিব গুরব মানুষগুলো যারা 100 দিনের কাজ করে, যারা প্রান্তিক শ্রমিক, যারা 100 দিনের কাজ করে সংসার চালাতো, তাদের টাকা পয়সা বন্ধ করে দিচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলেছিলাম যে যদি কেউ 100 দিনের কাজে দুর্নীতি করে থাকে, যে লেভেলেই হোক না কেন, তাহলে সেই নেতাকে ধরা হোক। কারণ স্কুলেতে কোনো ক্লাসে একটি ছাত্র যদি বদমাইশি করে, সারা ক্লাস তো সাসপেন্ড হতে পারে না, বাকি ছাত্রের তো দোষ থাকে না, তাকে শাস্তি দাও। আজকে সেটা না দিয়ে 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হলো। 100 দিনের টাকা দিলেন কি? এনশিওর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 50 দিনের কাজ নিয়ে এলেন। আজকে সিপিএমের সদস্য তার সমাপ্তি ভাষণে বলছেন যে 100 দিনের লেবাররা যখন ছিল তবু কাজকর্ম হতো। আবার ঠিক উল্টো সময় বলেছে 100 দিনে দুর্নীতি হয়েছে, 100 দিনে কাজকর্ম হয়নি, 100 দিনের কোনো লেবার কোনো জায়গায় কাজ করেনি, 100 দিনের টাকা নাকি তৃণমূল নেতারা মেরে মুছে খেয়ে নিয়েছে। আবার আপনাদের পরামর্শ দিয়েছে আপনাদের সুপ্রিম কোর্টে যাওয়ার। তাহলে ওদের বললেন কেন? তাহলে সেই কথা সেদিন বলতেন কেন? আজকে সে কথা বলছেন কেন যে 100 দিনের লেবার নেই বলে এখানে জলে ডুবে যাচ্ছে বর্ষাকালে বাঁকাগাছা কোনোদিন ডোবে বলে তো আমার মনে হয় না কোন জায়গায় বাঁকাগাছা ডোবে। ভারী বর্ষণ হলে সব জায়গায় জল জমে। এবং নৈটি পঞ্চায়েত এই ধরনের পঞ্চায়েত, সারা বাংলা যখন লাল ছিল, নৈটি পঞ্চায়েতের গায়ে কেউ কাদা ছেটাতে পারেনি। নৈটি পঞ্চায়েত তৃণমূল, প্রথমে কংগ্রেস, তারপর তৃণমূল থেকে কোনোদিন সিপিএমের দখলে আসেনি। তো সুতরাং আবল তাবল বকে যাচ্ছে, পাগলের মতো বলছে। আর কি দাবি আছে বলুন, আমি বলে দিচ্ছি। আবার আপনাদের সুপ্রিম কোর্টে ফয়সালা করতে আমরা বলেছে। কোথায় যাব না যাব আমরা ঠিক করে নেব। আমাদের দলের সুপ্রিমো আছেন, আমাদের দলের যারা নীতি নির্ধারণ কমিটি আছে তারা ঠিক করবেন ভবিষ্যতের আন্দোলন কি হবে, আমরা কোথায় যাব, আমরা কোথা থেকে 100 দিনের প্রকল্পের টাকা বের করে নিয়ে আসবো, সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। সেটা আমাদের জ্ঞান দিতে হবে না। ওনারা তো বারবার কোর্টে গিয়ে জাজমেন্টকে প্রায় কিনে নিয়ে, কোর্টের ওপর সমস্ত সম্মান, কোর্ট আনকোর্ট সমস্ত সম্মান, আমি কোর্টকে মানে বিচারপতি থেকে আরম্ভ করে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি, সম্মান জানিয়ে বলছি। যতবার চাকরি দিতে গেছে ততবার চাকরি ওরা কেস করে চাকরিপত্র বন্ধ করেছে। বাংলাকে অচল করে দেবে এরকম একটা প্রক্রিয়া। প্রথম টার্মে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, বলেছিলেন 6 মাসের মধ্যে গভর্নমেন্ট পড়ে যাবে। আজকে অবস্থাটা দেখুন না, বিধানসভায় একটাও লোক নেই। বড় বড় কথা বলে গেলেন বিডিওকে বুঝে নেবো। বুঝুন না, আছেন তো দুগাছা, বুঝুন বিডিওকে। কে বারণ করেছে? স্মারকলিপি দিন না, আপত্তি নেই তো। নাটক করবার তো দরকার ছিল না। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, নিজেদের কথাটাই পরিষ্কার, হতাশা বহিঃপ্রকাশ হচ্ছে। আর আজকে এখানে এসে একটা স্টেজ বেঁধে নাটক করে গেলেন, যাত্রা করে গেলেন। আজকে যে নৈটি পঞ্চায়েতের সদস্য ওখানে দাঁড়িয়ে বললেন যে আমি এই কাজটার বিরোধিতা করছি,
তাহলে জেনারেল মিটিংয়ের খাতা বের করতে বলুন। সেখানে যে রেজলিউশন হয়েছে সেখানে তিনি যদি আপত্তি জানাতেন তাহলে সেটা তো নোট অফ ডিসেন্টে থাকতো, দেখে নিন না আপনারা। প্রধানকে আমি বলছি, প্রধান দেখিয়ে দিচ্ছে খাতা। দাদা, এই যে গ্রাম সংসদের যে সভাগুলো হয় সেখান থেকে তো কাজ নির্ধারিত হয়ে উঠে আসে, সেখানে যে অর্থ ডিপার্টমেন্ট, সেখানে তো বিরোধী দলনেতা থাকেন। 77-এর আমাদের বুথ নম্বর 77, সেখানে যিনি জিতেছেন বামপন্থী মানুষ, বামপন্থী ক্যান্ডিডেট সেখান থেকে জিতেছেন, তার পাড়ায় কটা রাস্তা বাকি আছে তিনি জানেন? তাকে একবার গিয়ে জিজ্ঞাসা করুন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, গিয়ে জিজ্ঞাসা করুন তো। 100 দিনের কাজেতে কিছুদিন আগে, 100 দিনের কাজে বলবো না, আমাদের যে গ্রাম সভা বললেন, কিছুদিন আগে বেগম উত্তরাদার শীতলতলায় গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে কোন কোন কাজ এই অর্থবর্ষে হবে তা নির্ধারিত হয়েছে। ওনার মনে আছে কোন কোন কাজ নির্ধারিত হয়েছে? উনি এলেন, এক কোণে দাঁড়িয়ে রইলেন, কাউকে কিছু বললেন না, চলে গেলেন। সেখানে পঞ্চায়েতের আধিকারিক সহ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত যারা পরিচালন ব্যবস্থার মধ্যে রয়েছেন, শিল্প পরিকাঠামোর সঞ্চালক থেকে শুরু করে, তারা তো প্রত্যেকে গিয়েছিলেন। সেখানে রূপরেখা তৈরি হয়েছে, কোন কাজ আগে হবে, কোন কাজ পরে হবে, সেখানে হয়েছে। তারা আসবেন না, তারা জানেন না, তারা শুধু লোক হাসানো ওই করে যাবেন। মানুষ তাদের বুঝতে পেরেছে, ওই জন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে, একটাও ভোট নেই। এখন 6 দফা, 72 দফা, 82 দফা দাবি দিয়ে আর কি হবে? আগে মুখ দেখাতে বলুন বিধানসভায়, বাংলার মানুষের কথাটা বিধানসভায় তুলতে বলুন। কৃষক নিয়ে অনেক চেঁচিয়ে গেলেন, কৃষকরা আত্মহত্যা করতে এখন তো করেন না। কিষাণ ক্রেডিট কার্ড হয়েছে, কিষাণ মান্ডি তৈরি হয়েছে, তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন। আগে ধান কেনার মূল্য নির্ধারিত ছিল, এখন তো সেটা নির্ধারিত। আজকে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য তাদের যদি কোনোভাবে তাদের ফসলের ক্ষতি হয়, তারা টাকা পাচ্ছেন। আজকে কৃষি দপ্তর থেকে তারা বিভিন্ন ইউটেন্সিল, যেগুলো দিয়ে কৃষিকাজ সম্ভব, পাওয়ার টিলার পর্যন্ত তাতে সাবসিডি পাচ্ছেন। সেগুলোতে কোথায় ছিল এতদিন? কোথায় ছিলেন? 34 বছরে তো অনেক কিছু করে গেছেন। 34 বছরে আমরা কৃষকের বন্ধু, আমরা শ্রমিকের বন্ধু করে গেছেন। কোথায় 34 বছরে অসংগঠিত শ্রমিকদের জন্য কি করেছেন? করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের জন্য কি করেছেন? করেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। সুতরাং 34 বছরের কালো দাগ মানুষ এখনো ভোলেনি, এবং আরও 34 বছর মানুষ সেটা ভুলবে না। ভক্তবাবু থেকে আরম্ভ করে, জনায়ের নেতা থেকে আরম্ভ করে, আর এখানকার জগন্নাথবাবু যতই লাফালাফি করুন, মানুষ আবার প্রত্যাখ্যান করেছে, এবারেও প্রত্যাখ্যান করবে। কারণ নৈটি গ্রাম পঞ্চায়েতের এমন কোনো রাস্তা আপনি দেখাতে পারবেন না, মূল রাস্তা, যে রাস্তাগুলো এখনো কাঁচা আছে। ঠিক আছে, ওদের আমলও তো ছিল, একদিক থেকে মোড়াম ফেলছে আর একদিক থেকে মোড়াম উঠছে। আমরা তো ঢালাই করে দিই, এখন তো ঢালাই রাস্তা হচ্ছে, পিচের রাস্তা হচ্ছে, উন্নয়ন দেখতে পাচ্ছেন না। রোটারি হেলথ সেন্টারের সামনে থেকে একেবারে বেগমপুর স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত যে রাস্তা, তার কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। সেই রাস্তা হয়েছে, দেখে আসুন উন্নয়ন হচ্ছে কিনা, দেখে আসুন, ভালো করে দেখতে বলুন। বাঁকাগাছার ভিতর দিয়ে যে রাস্তা 34 বছরে করতে পেরেছিলেন নাকি? সেই রাস্তা তো পিচের রাস্তা হয়েছে। জনাই কালীতলা থেকে যে রাস্তা গিয়ে এর ভেতর দিয়ে, আপনার হাটপুকুরের ভিতর দিয়ে কুড়িমোড়া মেন রাস্তায় আমাদের স্টেট হাইওয়েতে মিশেছে, ছিল 34 বছরে। মলিনবাবুর বাড়ি ছিল তো ওখানে, প্রাক্তন এমএলএ সিপিএমের। 34 বছরে সেখানে রাস্তা হয়েছে? সেখানে রাস্তা হয়নি। তৃণমূলের উন্নয়নে জোয়ার এসেছে, সেটা দেখে ভেবাচাকা খাচ্ছেন, থাকতে পারছেন না। তৃণমূল মানুষের ঘরে ঢুকে গেছে বিভিন্ন প্রকল্প নিয়ে, ওদের কাছে যাবার কোনো রাস্তা নেই। ওরা বিভিন্ন জায়গায় নাটক করছেন, গল্প করছেন, গান গাইছেন। আর এর মাধ্যমে আরেকটা কথা বলে দিই, যে এখন তো এআই হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ভক্তবাবু যখন বক্তব্য রাখবেন, একটুখানি এআইএ ফেলে সেটাকে বাজারে ছাড়লে ভালো হয়। তাহলে ভক্তবাবু যা বাজ খাই গলায়, ক্ষণক্ষণে গলায় বলেন না, পাবলিক বুঝতে পারে না, ওই জন্যই মানুষ প্রত্যাখ্যান করে। আর ওই জগন্নাথবাবু যখন কথা বলেন, তখন তো মাইক্রোফোনকে সরিয়ে রাখতে হয়, কারণ কতগুলো মুখ থেকে ফোঁটা গিয়ে মাইক্রোফোনে পড়ে, মাইক্রোফোন এমনিই বন্ধ হয়ে যায়। সুতরাং মানুষ প্রত্যাখ্যান করেছে, ওসব আর চলে না, ওইসব পুরনো থিওরি দিয়ে ওইসব আর হয় না। বুঝতে পেরেছেন? আর কিছু প্রশ্ন থাকলে বলুন, সেটা বলে দিই। দাদা, আপনার নাম ও ডেজিগনেশন? প্রশ্ন শেষ? না, একটা প্রশ্ন আছে যে বার্ধক্য ভাতা, বয়স্কদের যে ভাতা, সেটা নিয়েও তারা একটা পরামর্শ দিয়েছেন আপনাদের, দ্রুত করতে হবে। আর তার সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যা দ্রুত মেটাতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড 32 বছরে কোনো এরকম স্বাস্থ্যের কোনো সুযোগ ছিল না মানুষের। সরকারি হসপিটালগুলো শুয়োরের খোঁয়ার হয়ে বসেছিল। স্বাস্থ্যসাথী কার্ড এনেছে তৃণমূল কংগ্রেস, মানুষ পরিষেবা পাচ্ছে। যেসব বেসরকারি হসপিটাল, নার্সিংহোম বা সরকারি জায়গাগুলো আছে, সকালবেলা কমরেডদের গিয়ে একটু ঘুরে দেখতে বলবেন। সকালে কতগুলো মানুষ সারা দিনেতে, কতগুলো মানুষ শুধু ডায়ালিসিসের পরিষেবা পাচ্ছে, তার সঙ্গে তো অন্যান্য জিনিস আছে। আমি 5খানা সিপিএম নেতার নাম বলে দেবো, যারা স্বাস্থ্যসাথী কার্ডে বিনা পয়সায়
যাদের অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে, পরবর্তীকালে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, 1টা থেকে 3খানা স্টেন বসেছে বিনা পয়সায়, পেসমেকার বসেছে বিনা পয়সায়, লিভারের চিকিৎসা হয়েছে বিনা পয়সায়, কিডনির চিকিৎসা হয়েছে বিনা পয়সায়, কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়েছে বিনা পয়সায়। সুতরাং স্বাস্থ্যসাথী নিয়ে গল্প ওদের শুনিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন, বরঞ্চ বাংলা তো বঞ্চিত, বাংলা বঞ্চিত, সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি প্রাপ্য টাকা দেওয়া হয়, অন্তত বাংলার মানুষের স্বার্থে সিপিএম নৈটি পঞ্চায়েতের সামনে নাটক না করে বলুন একটু দিল্লিতে গিয়ে বাংলার বঞ্চনা কেন করছে বিজেপি সরকার, সেই ব্যাপারে কথা বলতে। আসলে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধা আছে, তুই খানিকটা নে আমায় খানিকটা দে, পঞ্চায়েত ইলেকশনে আমায় দিবি আর লোকসভা বিধানসভা ইলেকশনে আমি তোকে দেবো, এই থিওরি তো চলছে, ভোট ভাগাভাগি চলছে। আপনি বিধানসভার ভোটের ফল দেখুন, পঞ্চায়েতের ফল দেখুন, আপনি পার্সেন্টেজ বুঝে যাবেন। সিপিএম আর বিজেপির পার্সেন্টেজ যোগ করুন, দেখবেন দুটো ক্ষেত্রেই এক হচ্ছে। তাহলে এখান থেকে ভেঙে ওখানে যাচ্ছে, ওখান থেকে ভেঙে কখনো এখানে আসছে। সুতরাং আমাদের এখানে গল্প শুনিয়ে লাভ নেই। স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্য পরিষেবা উন্নতি হয়েছে, এতগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে, স্বাস্থ্য পরিষেবা 34 বছরে ওদের আমলে যা ছিল তার থেকে অনেক বেশি স্বাস্থ্য পরিষেবা আজকে ফ্লারিশ করেছে, মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। পিজি হসপিটাল সারা দেশের মধ্যে প্রধান সুপার স্পেশালিটি হসপিটাল হিসাবে চিহ্নিত হয়েছে, শিরোপা পেয়েছে। সুতরাং ওইসব গল্প শুনে লাভ নেই। আর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা একটা স্ট্র্যাটেজি ঠিক করুন। ওই সময় জনসংখ্যা কত ছিল লাস্ট সিপিএম যখন রাজত্ব করে গেছে, আর এখন জনসংখ্যা কতটা বেড়েছে, তখন বার্ধক্য ভাতা কত ছিল, এখন বার্ধক্য ভাতা কতজন পাচ্ছে, একটা স্ট্র্যাটেজি তৈরি করলে দেখতে পাবেন 42%-এর ওপর বার্ধক্য ভাতা তৃণমূল আমলে প্রপোর্শনালি বেড়ে মানুষ সেগুলো পাচ্ছে। এবং সেটা ওই 5 বছরে একবার নয়, প্রত্যেক বছরে নতুন করে বার্ধক্য ভাতা শিডিউল হচ্ছে। যারা মারা যাচ্ছেন তাদেরগুলো বাদ যাচ্ছে, যারা নতুন করে আসছেন তাদেরগুলো এন্ট্রি হচ্ছে। ওনারা জানেন না, ব্লক অফিসে যান না, ব্লক অফিসে এতগুলো সব তৃণমূলের সদস্য গিয়ে চুপ করে একবার বিডিও সাহেবের ঘরে বসলেন, একবার টুক করে দেখা করে হাত ধরে আইয়ালো করে চলে আসেন, খোঁজখবর না, ভুলভাল মানুষকে বলছেন। ওই জন্যই তো মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি যে কৌশিকবাবু 5 জন সিপিএম নেতার কথা বললেন, তারা কি নৈটি পঞ্চায়েত? না, নৈটি পঞ্চায়েত না, শুধু নৈটি পঞ্চায়েত না, আমি চণ্ডীতলার কথা বললাম। এরকম আছেন যারা স্বাস্থ্য পরিষেবা, এমন সিপিএমের লিডার আছেন যিনি বলেছেন, একদম দায়িত্ব নিয়ে বলছি, যিনি বলেছেন যে হ্যাঁ রে আমার স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট হবে, তাহলে কেন হবে না, তুমি যাও, নিশ্চিত হবে। ঠিক আছে, সুতরাং স্বাস্থ্য পরিষেবা নিয়ে ওদের ভাবটার দরকার নেই। যারা করতে পারেননি, ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেন চাইল্ড। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে। যিনি সন্তানের জন্মই দিতে পারলেন না, সন্তান কি জিনিস তিনি বুঝুন কি করে, তো আমাকে সিপিএমকে এখন জানাতে হবে নাকি? তবে হ্যাঁ, আজকে প্রচুর মিথ্যাচার করেছেন। আমরা আমাদের সাংগঠনিকভাবে আমাদের দলের সভাপতি নৈটি অঞ্চলে আছেন, আমাদের ব্লকের সভাপতি আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে এর পাল্টা একটা উত্তর, মানুষকে যেহেতু ভুল বুঝিয়ে গেছেন, এর পাল্টা উত্তর আমাদের তরফ থেকে দেওয়া হবে। সেরকমই আমাদের সাংগঠনিক লেভেলে কথা হয়েছে, কিন্তু সেটা দিনক্ষণ নির্ধারণ করবেন সভাপতি যারা রয়েছেন, ব্লকের সভাপতি এবং আঞ্চলিক সভাপতি যিনি রয়েছেন, তারা দিনক্ষণ নির্ধারণ করবেন, আপনাদের জানিয়ে দেবো। সেদিন পাল্টা বক্তব্য কী হয়, আমাদেরও বক্তারা থাকবেন, আমাদেরও মানুষেরা থাকবেন। লোক সমাগম কাকে বলে দেখে যাবেন না, তার তৃণমূলের মিটিং শুনে তারা এসেছে, পঞ্চায়েতের কাজে খুশি হয়ে এসেছে। আপনারা জানেন নৈটি পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে গিয়ে প্রশ্ন করুন সাধারণ মানুষকে, দায়িত্ব নিয়ে বলছি, তারা বলবে নৈটি পঞ্চায়েতের মতো পরিষেবা কোনো পঞ্চায়েত দিতে পারে না। জনাই পঞ্চায়েত থেকে লোক নিয়ে এলেন, লোক নিয়ে এসে বড় বড় কথা বললেন। আজকে নৈটি পঞ্চায়েতের একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে সকালবেলায় বাঁশি বাজিয়ে পরিষ্কারের মানে নোংরার ফেলার গাড়ি ভ্যাট সেখানে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে যারা এই কাজে আছেন এর জন্য তো নির্দিষ্ট কোনো অর্থ বরাদ্দ নেই, তাহলে পঞ্চায়েত থেকে সেটা করতে হচ্ছে। মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েত তার স্তর থেকে একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন 1 টাকা করে পরিবার পিছু নেওয়া হবে। খুব কি বেশি, 30 দিনে 30 টাকা। তাতে কি হবে, যে মানুষগুলো এই পরিষেবা দিচ্ছে সেই মানুষগুলোর আরও বেশি করে উদ্বুদ্ধ হবে এবং তারা কাজে লিপ্ত থাকতে পারবে। কারণ যেটুকু টাকা দেওয়া হয় ওই ধরনের কাজ করবার জন্য সেটা সাফিসিয়েন্ট নয়, আমাদেরও মনে হয়। তারা খানিকটা স্বেচ্ছাসেবক, মানে আমরা পঞ্চায়েত থেকে কিছু একটা রেমুনারেশন দেওয়া হয়, কিন্তু তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বেসিক্যালি। তো এটা নিয়ে নাকি সমালোচনা হয়েছে। তা আপনারা ফ্রিতে জনাই পঞ্চায়েত করে দেখান না, অনেক কিছু তো করছেন। জনাই পঞ্চায়েত একটা ভ্যাটের গাড়ি নেই কেন? তৃণমূলের যতগুলো পঞ্চায়েত আছে সব জায়গায় হচ্ছে, আপনারা করতে পারেননি কেন এখনো পর্যন্ত? বড় বড় কথা অনেকে বলে যান, বাজার কাঁপিয়ে অনেকে চলে যান, কিন্তু আলটিমেটলি কারা রাস্তায় থাকে, কারা মানুষের কাজ করে, কারা মানুষের বাড়ি যায়, কারা মানুষের কথা শুনে, সেটাই বড় কথা। তৃণমূল কংগ্রেস নৈদিগ্রাম পঞ্চায়েতে যারা রয়েছেন তারা মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে, মানুষের সঙ্গে থাকে। সুতরাং আমাদের এই নিয়ে নতুন করে বলবার কিছু নেই। তবে হ্যাঁ, নাটকের বদলা কবিতা দিয়ে দেওয়া হবে, পরের দিন আসুন কথা হবে। সিপিএম আমলে না এই কন্যাশ্রী, এই সবুজ সাথী, এই স্বাস্থ্যসাথী এগুলো করলে
এই প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি নেতা তাদের সিগনেচার লাগতো? তোমরা ঘুরে গিয়ে জিজ্ঞাসা করো না যে কন্যাশ্রীর জন্য কার সিগনেচার লাগছে, কোন তৃণমূল নেতার লাগছে, প্রধানকে সই করতে হচ্ছে কিনা, সদস্যকে সই করতে হচ্ছে কিনা। সবুজ সাথী সাইকেল চেপে সিপিএম এর মিছিল হচ্ছে, এরপর যদি তুমি প্রশ্ন করো আমাকে যে সিপিএম বাড়ি পরিষেবা পাচ্ছে না, সেটা মানে সেটা আমার মনে হয় তোমাদের সাংবাদিকতার মানে সেটা তোমার কি বলবো ব্যর্থতা। তোমরা খোঁজ রাখো না, খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা সিপিএম বাড়ি একই রকমভাবে উপকৃত। ওরা তো এপিএল বিপিএল গণবন্টন ব্যবস্থা অনেক কিছু করে গিয়েছিল, এখন তো রেশন ফ্রি সবাই পায়। খোঁজ নিয়ে দেখতে হবে তো এগুলো। ওই তো বললাম তাবর তাবর সিপিএম এর লিডার যারা চিকিৎসা করিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডে, তার রেকর্ড আমাদের কাছে আছে। সুতরাং ওইসব কথা বলে তো লাভ নেই। মানুষ দেখছে, আমরা যে মিটিংটা করব সেটাই মানুষের সামনে আরো ভালো করে তুলে ধরবো, যে আমরা কি করতে পেরেছি, কি করছি, ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা কি আছে, পরিষ্কার হয়ে যাবে, মানুষ জানবেন, দেখবেন। হলো, আমি কৌশিক শীল, সাধারণ সম্পাদক, হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। ঠিক আছে, থ্যাংক ইউ।